সারা দেশে নানা কর্মসূচির মাধ্যমে উদযাপিত হচ্ছে মহান মে দিবস। শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের ঐতিহাসিক দিনে রাজধানী সহ সব বিভাগীয় শহর ও জেলায় বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ করে বিভিন্ন শ্রমিক সংগঠন। এসব কর্মসূচিতে শ্রমিকদের জন্য রেশন ও পেনশন স্কিম চালু এবং ন্যায্য মজুরি নিশ্চিতের দাবি জানিয়েছেন বক্তারা। মে দিবসের সকালে চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে শ্রমিক সমাবেশ করে শ্রমিক কল্যাণ ফেডারেশন। শ্রমিকদের জীবনমান উন্নয়নে রেশন কার্ড ও পেনশন স্কিম চালুর দাবি জানান বক্তারা। টাইগার পাসে পরিবহন শ্রমিকদের জন্য মৃত্যুদণ্ডের আইন বাতিলের দাবিতে সমাবেশ হয়। যে শ্রমিকটা আজকের থেকে শ্রমিক কাজে অংশগ্রহণ করেছে তার জন্য একটি পেনশন স্কিম চালু করা হোক। অন্তত ৬০ বছর পরে সেই শ্রমিকটা যখন কাজ করতে পারবে না, জন্য সেই পেনশন স্কিম দিয়ে সে চলতে পারে, এটা যেন একটা ব্যবস্থা গ্রহণ করা হয়। খুলনায় জেলা প্রশাসন ও শ্রম অধিদপ্তরের উদ্যোগে রেল স্টেশন থেকে শোভাযাত্রা বের হয়। সিলেটে বন্দরবাজার ও জিন্দাবাজারেও খণ্ড খণ্ড মিছিল করে বিভিন্ন সংগঠন। শ্রমিকদের অভিযোগ, হোটেল রেস্তোরাঁ সহ বিভিন্ন খাতে এখনও নির্ধারিত কর্মঘণ্টা মানা হচ্ছে না। দাবি হলো যে সবাই মিলে মিশে যেন আগামী দিন শ্রমিকগুলো আমাকে যে ন্যায্য পাওনা আছে, আমাদের ন্যায্য পাওনা যেন মিটাই দেয়। প্রথমত দাবিটা হচ্ছে 2018-র যে কালো আইনটা, এই কালো আইন প্রত্যাহারের দাবিতে বর্তমান গণতান্ত্রিক সরকারের কাছে আমাদের দাবি যে পুনরায় রাষ্ট্রায়ত্ত পাটকলগুলো রাষ্ট্রীয়ভাবে চালুর ব্যবস্থা করতে হবে। বরিশালে জেলা প্রশাসনের পাশাপাশি লাল পতাকা মিছিল করে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট ও বাসদ শ্রমিকদের জন্য ৮ ঘন্টা কাজ ও ন্যায্য মজুরি নিশ্চিতের দাবি জানান তারা। রাজশাহীতে বিভাগীয় শ্রম দপ্তরের র্যালি শেষে আলোচনা সভা হয়। বগুড়া সাতমাথায় ২৫টি শ্রমিক সংগঠনের উদ্যোগে সমাবেশ হয়। এছাড়া মেহেরপুর, লালমনিরহাট ও নেত্রকোনাতেও মে দিবস উদযাপিত হয়েছে। বক্তারা বলেন, শ্রমিকের ঘামে মালিকের লাভ হলেও শ্রমিকদের শোষণ ও বঞ্চনা কমেনি। দিনভর নানা আয়োজনে নিজেদের অধিকারের কথা তুলে ধরে মেহনতি মানুষ। মাহির সাজিদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। রাজধানী নয়াপল্টনে চলছে শ্রমিক দলের সমাবেশ। সকাল থেকে রাজধানী ও আশপাশের এলাকা থেকে জড়ো হতে থাকেন নেতাকর্মীরা। বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেবেন। প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর রাজধানীতে এটি বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের প্রথম জনসভা। এদিকে বৃষ্টি উপেক্ষা করে সকাল থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা সমাবেশস্থলে আসতে থাকেন। সমাবেশ ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা গেছে। রঙিন টি শার্ট, ব্যানার ও ঢোল নিয়ে অংশ নেন অনেকে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান নিয়েছেন। এ নিয়ে জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী জাহানারা পারভিন। জাহানারা, এই মুহূর্তে সমাবেশস্থলে পরিস্থিতি জানাবেন। প্রধানমন্ত্রী এই মুহূর্তে কোন জায়গায় রয়েছে, তিনি কখন পৌঁছাবেন সেখানে? পারভিন, প্রধানমন্ত্রী ঠিক কখন সমাবেশ হওয়ার পর বা বিএনপি সরকার গঠনের পর বিএনপি সরকার গঠনের পর এবং তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার পর এটি রাজধানীতে বিএনপির প্রথম সমাবেশ। আজকের সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং শ্রমিক দলের আয়োজনে এই সমাবেশে এই নেতাকর্মীরা এখানে এসেছেন, বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এবং ঢাকার আশেপাশের জেলা থেকে নেতাকর্মীরা এসেছেন। আজকের এই সমাবেশ থেকে প্রধানমন্ত্রী শ্রমিকদের জন্য বেশ কিছু বার্তা দেবেন এবং এটা একটা বড় ধরনের দলীয় জমায়েতে পরিণত হয়েছে। জিয়াউর রহমান শ্রমিক দলের প্রতিষ্ঠা করার পর থেকে শ্রমিক সংগঠন হিসেবে জাতীয়তাবাদী শ্রমিক দল অনেক ভূমিকা রাখছে শ্রমিকদের কল্যাণে এবং আপনারা দেখতে পাচ্ছেন নয়াপল্টনের ঠিক সামনের সড়কে আমরা এখানে এক ধরনের উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। এই শ্রমিক দলের আয়োজনে এই জনসভাকে সামনে রেখে বিএনপি নেতাকর্মীরা এখানে জড়ো হয়েছেন, অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা জড়ো হয়েছেন এবং তারা আসলে প্রধানমন্ত্রীর কথা শুনতে এসেছেন যে প্রধানমন্ত্রী আজকে কি বক্তব্য রাখেন। 1979 সালের 1 মে জিয়াউর রহমান
বিএনপির প্রতিষ্ঠাতা, তিনি শ্রমিক দলের প্রতিষ্ঠা করেছিলেন। এবারের মে দিবসটি একটি বিশেষ প্রেক্ষাপটে পালিত হচ্ছে। দীর্ঘ সময় ন্যূনতম মজুরির জাতীয় বেতন স্কেল ঘোষণা না হওয়া, আউটসোর্সিং নিয়োগ বৃদ্ধি, শ্রমবাজার সংকুচিত হওয়া এবং শিক্ষিত বেকারত্ব বৃদ্ধির মতো বিষয়গুলো শ্রমজীবী মানুষের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বিগত সময়ে নিয়মিতভাবে সরকারি পদ বিলুপ্ত করে আউটসোর্সিং এর মাধ্যমে নিয়োগ দেওয়ায় শ্রমের ক্ষেত্র সংকুচিত হয়েছে। এর মধ্যে এসব কারণে ক্ষোভের সঞ্চার হয়েছে। পাশাপাশি পাট সহ বৈদেশিক মুদ্রা অর্জনকারী খাতগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বিদেশি শিল্পের উপর নির্ভরতা বেড়েছে। শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় অবাধ ট্রেড ইউনিয়ন গঠন, শোভন কাজের পরিবেশ, নিরাপদ কর্মক্ষেত্র এবং রেশনিং ব্যবস্থা চালুর দাবি জানানো এই সমাবেশ থেকে। আশেপাশের জেলা থেকে বিপুল সংখ্যক শ্রমিক ও নেতাকর্মী, লাখো লাখো শ্রমজীবী মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই সমাবেশে অংশ নিয়েছেন। শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে সমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের সিনিয়র নেতারা রয়েছেন, সরকারের মন্ত্রীরা রয়েছেন এবং ত্রয়োদশ জাতীয় নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার বিজয় অর্জনের পর এবং সরকার গঠনের পর রাজধানীতে এটাই প্রথম দলীয় সমাবেশ এবং এখানে পার্শ্ববর্তী জেলা থেকেও নেতাকর্মীরা এসেছেন। এক ধরনের আমরা বলতে পারি যে সরকার গঠনের পর বিএনপির রাজধানীতে এটাই বড় ধরনের জমায়েত, প্রথম সমাবেশ। এই শ্রমিক সমাবেশে প্রধানমন্ত্রী বক্তব্য রাখবেন। এর আগে আমরা দেখেছি প্রধানমন্ত্রী হওয়ার পর তিনি দেশের বিভিন্ন এলাকায় জনসভা করেছেন। রাজধানীতে এটাই বিএনপির প্রথম সমাবেশ সরকার গঠনের পর। সবাই অপেক্ষা করছেন। নয়াপল্টন থেকে জানাচ্ছেন সহকর্মী জানারা পারভিন। বৃহস্পতিবার বৃষ্টি হয়নি, তাই কিছুটা আশার আলো দেখছিলেন হাওরের কৃষক। তবে শুক্রবার সকাল থেকে থেমে থেমে বর্ষণ দুশ্চিন্তা বাড়াচ্ছে। এর মাঝে যতটা সম্ভব ধান কাটছেন কৃষক। তবে এই ধান শুকানো যেন আরেক যুদ্ধ। ঘন মেঘ আটকে দিচ্ছে সূর্যের আলো। এতে কষ্টের ফসল কাজে লাগানো যাবে কিনা তা নিয়ে আছে শঙ্কা। কৃষকের ক্ষতি কিছুটা কমাতে সরকারি সহায়তার আশ্বাস দিয়েছে প্রশাসন। হাওরের বুকে ভাসছে ছোট ছোট নৌকা। যতটুকু পারা যায় ধান কেটে পাড়ে আনার চেষ্টায় কৃষক। এর মধ্যে থেমে থেমে বৃষ্টি আর মেঘলা আকাশের বিড়ম্বনা। মৌলভীবাজারে তলিয়ে আছে 1150 হেক্টর জমির ধান। বৈরী আবহাওয়াতেও চলছে কাটা আর মারাই। তবে উজানের ঢলের শঙ্কা কাটছে না স্থানীয়দের। আজকে এই তোমার দেখ রা জমিন দেখ রা ধান হালকা আছে, কিন্তু কালকে এই জমিন বুড়াইল থাকবো, এই জমিন ফানি ভরা থাকবো। ও অন্য গেছে 2 কেয়ার ফানির মূল আর ও 2 কেয়ার লাগছিলাম এখন আধিয়ার ও উইব খাড়ছি আর রয়েছে ফানির মূল। শুক্রবার সকাল থেকে থেমে থেমে বৃষ্টি হবিগঞ্জেও। সদর, আজমিরিগঞ্জ, বানিয়াচং, নবীগঞ্জ, বাহুবল ও লাখাই হাওরে প্রায় 11,000 হেক্টর জমির বোরো ধান ক্ষতিগ্রস্ত। এর মধ্যে প্রায় 5,600 হেক্টরের ধান পুরোপুরি তলিয়ে গেছে। সামান্য কিছু খাচ্ছিলাম, ইটা তো ইসলাম না অনেক ফাঁকি শেষ, সিদ্ধ দিয়েছিলাম নষ্ট হয়ে শেষ। কোনো ক্ষেত্রে 40% ধান আছে, আর কোনো জমি আছে কাঁচা অবস্থা একবার তলে গেছে। সুনামগঞ্জের বিভিন্ন হাওরে অন্তত 13,000 হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। কিশোরগঞ্জে নতুন 2,000 হেক্টর সহ তলিয়ে আছে 6,700 হেক্টর জমির ধান। সরকারি সহায়তা নিশ্চিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা তৈরির কথা জানিয়েছে প্রশাসন। আমাদের ক্ষতিগ্রস্ত কৃষকের একটা তালিকার কাজ আমরা করছি এখানে। সেক্ষেত্রে আমাদের উপজেলা নির্বাহী অফিসার, আমাদের এই উপজেলার সম্মানিত কৃষি অফিসার এবং আমাদের আরও যারা নেতৃবৃন্দ যারা আছেন তাদেরকে সম্মিলিত করেই আমাদের এই তালিকা করার কাজ চলছে। নেত্রকোনার 9,500 হেক্টরের বেশি ক্ষেত তলিয়ে ক্ষতির মুখে অন্তত 20,000 কৃষক। বন্যা পরিস্থিতির অবনতির কথা মাথায় রেখে প্রয়োজনীয় প্রস্তুতির কথা জানিয়েছে প্রশাসন। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। হাওড়ের পরিস্থিতি নিয়ে জানাতে সুনামগঞ্জ ও মৌলভীবাজার থেকে যুক্ত হবেন সহকর্মীরা। শুরুতেই সুনামগঞ্জ থেকে জানাবেন সহকর্মী তানফির আহমেদ। তানফির, আজকের বৃষ্টিতে নতুন করে কোনো এলাকা প্লাবিত হয়েছে কিনা, আর ধান কাটা নিয়ে কৃষকদের ভোগান্তির চিত্র জানাবেন। জাকির ভাই, সকাল থেকে সুনামগঞ্জে বৃষ্টিপাত না হলেও এখন কিন্তু কিছুটা রোদের দেখা মিলেছে। আজ সকালে কিন্তু একেবারে বৈরী আবহাওয়া ছিল, এই মুহূর্তে রোদের কিছুটা দেখা মিলেছে। এটি আসলে কৃষকদের জন্য স্বস্তির খবর। তবে যেহেতু বৃষ্টিপাত নেই, সেই কারণে সুনামগঞ্জে নতুন করে কোনো ধরনের কোনো হাওরে কিন্তু জলাবদ্ধতায় নতুন করে কোনো জমি তলিয়ে যায়নি। তবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে যেমনটি বলা হয়েছে যে সুনামগঞ্জে 13,000-এর বেশি জমি জলাবদ্ধতায় প্রাথমিকভাবে আক্রান্ত হয়েছে এবং চূড়ান্তভাবে 2,000
2047 হেক্টর ফসলি জমি আক্রান্ত হয়েছে। এছাড়াও আরো তারা মাঠ পর্যায়ে খোঁজখবর নিচ্ছেন যে কোনো জমি আসলে নতুন করে কিংবা এর আগেও তলিয়ে গিয়েছে কিনা, সেই খোঁজখবর তারা কিন্তু মাঠ পর্যায়ে তাদের যে উপসহকারী প্রকৌশলীরা আছে সেই উপসহকারী প্রকৌশলীরা খোঁজখবর নিচ্ছেন, কৃষকদের সাথে কথা বলছেন এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানার চেষ্টা করছেন। কিছুক্ষণ আগে কথা বলেছিলাম সুনামগঞ্জের পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মামুন হাওলাদারের সাথে। তিনি যেমনটি জানিয়েছেন যে আগামী 3 দিন সুনামগঞ্জ সহ আশপাশের এলাকায় মাঝারি ধরনের বৃষ্টিপাতের একটি আভাস রয়েছে, তিনি এমনটি আসলে জানিয়েছেন। তবে যদি বৃষ্টিপাত হয় তবে সুনামগঞ্জের যে নদ নদীগুলো আছে সেই নদ নদীগুলোর পানি বিপদসীমা অতিক্রম করতে পারে বলে জানিয়েছেন। তবে আজকে পর্যন্ত সুনামগঞ্জের কোনো নদ নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হয়নি। সুনামগঞ্জের সুরমা নদীর পানি সকালে 1 সেন্টিমিটার কমেছে, এখনো পর্যন্ত স্বাভাবিক আছে সুনামগঞ্জের নদ নদীর পানি। তবে হাওরে যেহেতু শ্রমিকের সংকট আছে, সেই শ্রমিক সংকটে থাকার পরেও কিন্তু কৃষকরা তাদের পরিবার পরিজন নিয়ে যে হাওরে তাদের যে সারা বছরের কষ্টের যে ফসল সেই ফসল গড়ে তোলার জন্য কাজ করছেন। তবে আমরা দেখেছি এর জন্য বৈরী আবহাওয়া এবং বজ্রপাত একটি কৃষকদের জন্য দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। তো হাওর অঞ্চলের সুনামগঞ্জ থেকে এই ছিল সর্বশেষ। তানভীর, আপনি থাকবেন আমাদের সাথে। আমরা এবার মৌলভীবাজারের পরিস্থিতি জানবো, সেখান থেকে আছেন সহকর্মী তৈনুর রশিদ। তৈনুর, মৌলভীবাজারে কি পরিস্থিতি জানাবেন? কৃষকরা ধান কাটতে পারছেন কিনা, আর কৃষি বিভাগ থেকে তারা কোনো পরামর্শ বা সাহায্য সহযোগিতা পাচ্ছেন? মৌলভীবাজারে গত দুদিন অর্থাৎ গতকাল পর্যন্ত কিন্তু বৃষ্টি ছিল না, অর্থাৎ গত দুদিন মোটামুটি ভালো ছিল, যদিও রোদের দেখা পাওয়া যায়নি, কিন্তু বৃষ্টি হয়নি, যার ফলে হাওরে যে জলাবদ্ধতা সেটি কিন্তু স্থিতিশীল ছিল শুধুমাত্র কাওয়াদিঘি হাওর বাদে। কাওয়াদিঘি হাওরে কিছুটা পানি বেড়েছিল এবং আজকে অব্যাহত আছে, কাওয়াদিঘি হাওরের পানি বাড়ছে, কিছুটা বেড়েছে। অন্যদিকে যদি আমি আজকের দিনের কথা বলি, আজকে সকাল থেকে মৌলভীবাজারে গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে এবং দুপুরের দিকে ঝড়ো বৃষ্টি হয়েছে। এই মুহূর্তে বৃষ্টিটা কিছু বন্ধ হয়েছে, সূর্যের আলো নেই, যার ফলে কৃষকরা যে ধান তারা যে ভেজা ধান বা পানির নিচ থেকে যে ধানগুলি তুলে আনছেন সেগুলি কিন্তু তারা শুকাবেন সেরকম রোদ নেই, যার ফলে একটা দুশ্চিন্তা কাজ করছে হাওর পাড়ের কৃষকদের মধ্যে। তারা সেই ধানটির মধ্যে পচন ধরার একটি শঙ্কা রয়েছে, কিছু কিছু ক্ষেত্রে পচনও ধরেছে। তো মৌলভীবাজারে যে 3টি হাওর, কাওয়াদিঘি, হাকালুকি এবং হাইল হাওর, এই 3টি হাওরের মধ্যে কৃষি বিভাগের হিসাব হচ্ছে 1150 হেক্টর জমি তলিয়ে গেছে, কিন্তু সেটি মাঠ পর্যায়ে আমরা আরো বেশি এমনটি কিন্তু অভিযোগ পেয়েছি কৃষকদের কাছ থেকে। এখন কৃষকরা বলছিলেন মাঠের পর মাঠ কিন্তু হঠাৎ করে যে পানি আসে, অর্থাৎ উজানের ঢল আসে, ঢলে কিন্তু তলিয়ে যায়। আর কৃষি বিভাগ থেকে এখন পর্যন্ত আসলে পরামর্শ যেটি, তারা কৃষকদের পাশে পরামর্শ দেওয়ার মতো কিছু নেই। তারা বলছেন যে যত দ্রুত পারা যায় যে ধান যেটি আছে, অবশিষ্ট ধান যেগুলি আছে শুকনোতে, সেগুলি কেটে নেওয়ার পরামর্শ তারা দিচ্ছেন। তারা যেটি হিসাব দিচ্ছেন যে 70 থেকে 80% ধান হাওর অঞ্চলে কর্তন হয়ে গেছে, কিন্তু সেটি মাঠ পর্যায়ে আমরা মিল দেখছি না। কারণ এখানে যে কাওয়াদিঘি হাওরের 30 থেকে 35% ধান কর্তন হয়েছে এমনটি কিন্তু কৃষকরা জানিয়েছেন। আমরা গতকালকে সারাদিন আমরা দেখেছি যে হাওর পাড়ের কৃষকদের যে দুর্ভোগ যেটি, তারা পানিতে নেমে, কোমর পানিতে, গলা পানিতে নেমেও কিন্তু তারা তাদের যে ধান, সারা বছরের ধানটি তারা কাটার চেষ্টা করছিলেন। তো মৌলভীবাজারে সব মিলিয়ে এই মুহূর্তে কৃষকদের মধ্যে একটা হতাশা কাজ করছে। পানি যদি বাড়ে তাহলে নতুন নতুন জায়গা প্লাবিত হওয়ার শঙ্কা রয়েছে। এই ছিল আসলে আমার কাছে মৌলভীবাজার থেকে হাওরের সর্বশেষ খবর। সুনামগঞ্জ এবং মৌলভীবাজার থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। টানা বৃষ্টির অজুহাতে সারা দেশের বাজারে সব ধরনের সবজির দাম কেজিতে 10 থেকে 30 টাকা পর্যন্ত বেড়েছে। এছাড়াও কেজিতে 30 টাকা বেড়েছে মুরগির দাম। চট্টগ্রাম নগরীর নানা বাজার ঘুরে দেখা গেছে সব ধরনের সবজির দামই বর্তমানে বাড়তি। 10 টাকা বেড়ে টমেটো 60 টাকা, বরবটি 100 টাকা এবং 20 টাকা বেড়ে শিম 160 টাকায় বিক্রি হচ্ছে। কেজিতে 30 টাকা বেড়ে এখন দেশি মুরগি 730 টাকা, 20 টাকা বেড়ে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 190 টাকা এবং 370 টাকা বিক্রি হচ্ছে সোনালী মুরগি। খুলনায় বেশিরভাগ সবজির দাম কেজিতে 10 টাকা থেকে 30 টাকা পর্যন্ত বেড়েছে। সিলেটে কাঁচামরিচ ও লেবুর দাম গত সপ্তাহের তুলনায় কমলেও বেড়েছে ধনেপাতার দাম। রাজশাহীতে ডজনে 10 টাকা বেড়ে ডিম বিক্রি হচ্ছে 120 টাকায়। বরিশালেও চড়া সব ধরনের সবজির দাম। বিক্রেতারা বলছেন বৃষ্টিতে সরবরাহ কমায় দাম বেড়েছে। শুক্রবার তো এমনিতে বেশি থাকে, আজকে আর একটু বেশি। বিগত দিন প্রত্যেকটা সবজিতেই বেশি, 10 টাকা, 15 টাকা, 20 টাকা। ঝিঙ্গা, পটল এগুলো আপনার প্রত্যেকটাই আর কি 10 টাকা করে বাড়তি। আজকে ধনিয়া পাতা গেছে 180 টাকা কেজি পাইকারি, বিক্রি করতে 200 টাকা করে। এই সপ্তাহে এখন আমরা 200 টাকা 190 টাকা বিক্রি করতে হচ্ছে। একটু রেটটা বাড়ছে ফার্মের মুরগির। সোনালী মুরগির রেটটা মনে করেন মোটামুটি ঠিক আছে 360 টাকা,
এবং 70 টাকা বিক্রি করতেছে। অনুমানে আপনার ডিম কমে আসতেছে, গাড়ির যে জায়গায় ঢুকতো আপনার 10টা 12টা গাড়ি, এখন ঢুকতেছে 5টা। কাউকে সবাইকে হিসাব করে দিচ্ছে, আর পরিমাণ দেখতেছে ওখানে রেট বাড়াই ফেলতেছে। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে গাজীপুরের টঙ্গীতে ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সকাল থেকেই বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ভিড় জমান চিকিৎসা সেবা নিতে। চিকিৎসকেরা রোগীদের বিনামূল্যে চিকিৎসা দেওয়া ছাড়াও সব ধরনের পরীক্ষা নিরীক্ষায় সর্বোচ্চ 30% পর্যন্ত ছাড় দেওয়া হয়। আধুনিক যন্ত্রপাতি, উন্নত জরুরি বিভাগ, অপারেশন থিয়েটার, ডায়ালাইসিস ইউনিট ও আইসিইউ সুবিধাসহ হাসপাতালটিতে দরিদ্র রোগীদের জন্য ফ্রি বেড ও বিশেষ ছাড়ের ব্যবস্থা রয়েছে। এই মেহনতি শ্রমিকদের শ্রদ্ধা জানিয়ে আজকে আমরা ফ্রি মেডিকেল ক্যাম্প করেছি, কিন্তু এটা শুধু শ্রমিকদের জন্য না, অত্র এলাকার সবার জন্য উন্মুক্ত। আমরা সবার জন্য ফ্রি বিশেষজ্ঞ চিকিৎসা সেবা দিচ্ছি এবং সকল ধরনের পরীক্ষায় আমরা 30% ছাড় মূল্যে আমরা চিকিৎসা দিচ্ছি। টানা বৃষ্টির পর দক্ষিণ এশিয়ায় কার্প জাতীয় মাছের নিষিক্ত ডিম সংগ্রহের অন্যতম প্রাকৃতিক উৎস হালদা নদীতে ডিম ছেড়েছে মা মাছ। মঙ্গলবার থেকে চট্টগ্রামে থেমে থেমে বজ্রসহ বৃষ্টি হচ্ছিল। তখন থেকে কার্প জাতীয় মা মাছের ডিম ছাড়ার আশায় ছিলেন স্থানীয় মৎস্যজীবীরা। বুধবার রাতে খুব অল্প পরিমাণে নমুনা ডিম ছাড়ে মা মাছ। বৃহস্পতিবার বিকেলে নদীর কয়েকটি অংশে স্বল্প পরিসরে ডিম ছাড়ে মাছ। এ সময় নৌকা নিয়ে নদীতে নামেন ডিম সংগ্রহকারীরা। মৎস্য বিভাগ বলছে, গেলবারের তুলনায় এবার কম ডিম ছেড়েছে মা মাছ। ধারণা করা হচ্ছে ভরা বর্ষায় কাঙ্ক্ষিত ডিম ছাড়বে মা মাছ। আগে থেকে সংগ্রহ করা ডিম থেকে পোনা তৈরির জন্য সরকারি ও বেসরকারি হ্যাচারি প্রস্তুত করা হয়েছে। সেই সাথে ব্যক্তি মালিকানাধীন মিনি হ্যাচারি ও মাটির কুয়াও প্রস্তুত রয়েছে। আমাদের জাল নৌকাগুলারই প্রস্তুতি ছিল না, আমরা সকাল সকাল প্রস্তুতি হতে হতে ডিম ছেড়ে দিছি। প্রচুর বৃষ্টি হতে এবং পাহাড়ি ঢল নামাতে মোটামুটি মাছেরও অনুকূলে থাকাতে অল্প অল্প ডিম ছাড়ছে। স্বল্প পরিসরে স্মল স্কেলে মাছ ডিম দিয়েছে এবং আমাদের যারা ডিম সংগ্রহকারীরা আছেন তারা ইতিমধ্যে কিছু কিছু ডিম সংগ্রহ করে আমাদের যে হ্যাচারি সমূহ আছে হ্যাচারিতে নিয়ে যাচ্ছেন। মে দিবস উপলক্ষে বায়তুল মোকাররমের শ্রমিক সমাবেশে বক্তব্য রাখছেন জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। গণমাধ্যমের সম্মানিত ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার বক্তব্যের সূচনায় আমি সেই সমস্ত মহান ব্যক্তিগণের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানা থেকে শুরু করে এ পর্যন্ত বিশ্বের বিভিন্ন প্রান্তে যারা শ্রমিকদের ন্যায্য মর্যাদা এবং অধিকার প্রতিষ্ঠার আন্দোলন করে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। সম্মানিত ভাই ও বন্ধুগণ, ইতিহাসে এক এক করে 140 বছর বিদায় নিয়েছে। শিকাগোর সেই বেদনাদায়ক ঘটনা। প্রতি বছরই শ্রম দিবস পালিত হয় সারা বিশ্বে। জাতিসংঘ এটাকে আন্তর্জাতিক দিবস হিসাবে স্বীকৃতি দিয়েছে। এই সমস্ত শ্রমিক সমাবেশে বিভিন্ন দেশের সরকারি বিরোধী দল, বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ হাজির হন, বক্তব্য দেন, আশ্বস্ত করেন যে আমরা আপনাদের জন্য এই করব ওই করব, আপনাদের আর কোনো দুঃখ দুর্দশা থাকবে না। 140 বছরে যদি তাদের দেওয়া প্রত্যেকটা ওয়াদা তারা 10 ভাগের 1 ভাগ করেও পালন করতেন, তাহলে এতদিনে শ্রমিকদের আর কোনো দাবি দেওয়া অবশিষ্ট থাকত না। 364 দিন এই দাবি সবাই ভুলে যায়, আর 1 মে আসলে এই দাবিতে সবাই দরদি আন্তরিক হয়ে ময়দানে নেমে পড়ে। আমাদের অবস্থাও তার ব্যতিক্রম কিনা আল্লাহ ভালো জানেন। তবে হ্যাঁ, একটা ব্যতিক্রম আছে। আমরা বিশ্বাস করি একটা সমাজে বিভিন্ন শ্রেণী এবং পেশার মানুষ থাকবে, কিন্তু সাধারণত দুনিয়ায় যদি প্রাপ্তবয়স্ক জনসংখ্যা হিসাব করা হয়, তাহলে প্রত্যেকটি সমাজেই অন্যান্য সকল পেশার চাইতে
শ্রমিকদের সংখ্যা হবে নিঃসন্দেহে বেশি। এই বৃহত্তর জনগোষ্ঠীর প্রয়োজন এবং মর্যাদাকে উপেক্ষা করে একটা সমাজ কখনো টেকসই হতে পারে না, সত্যিকারের উন্নয়ন আসতে পারে না। দুনিয়ার বিভিন্ন প্রান্তে যারা নিজেদেরকে বামপন্থী বলে দাবি করেন, তারা শ্রমিকদের অধিকার নিয়ে বেশি সংগ্রাম করেন। বাংলাদেশ, তার আগে পাকিস্তান, এইটা তার কোনো ব্যতিক্রম নয়, ধারাবাহিকভাবে চলে আসছে। আমরা কি দেখি, যখনই কোনো ইস্যু আসে এই সমস্ত নেতা নেত্রীরা সামনে এসে দাঁড়ায় যায়, তারপরে এখানে আন্দোলন দানা বেঁধে উঠে, মাঠ গরম হয়, কিছু মানুষের জীবন যায়, কিছু মানুষ আহত হয়, কিছু মানুষের চাকরি যায়, কিন্তু নেতা নেত্রীরা রাতের আধারে তাদের ভাগটা পেয়ে যায়। তাদের ভাগ পেয়ে তারা সন্তুষ্ট হয়ে যায়, তখন গড়ে ওঠা আন্দোলনকে তারা ব্ল্যাকমেইলিং করে। এইভাবে যুগ যুগ ধরে নেতা নেত্রীর কপালের পরিবর্তন হলেও সাধারণ শ্রমিকদের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। তারা আবার শ্রেণী সংগ্রামের আওয়াজ তোলেন। 2 মাসের সরকারি নিষেধাজ্ঞা শেষে মধ্যরাত থেকে নদীতে ফিরেছেন জেলেরা। দীর্ঘ বিরতির পর কাজে ফিরতে পেরে খুশি তারা। তবে বৈরী আবহাওয়ায় নদীতে কাঙ্ক্ষিত মাছ না পাওয়ার অভিযোগ তাদের। দীর্ঘ বিরতির পর আবারও সরগরম হয়ে উঠেছে চাঁদপুরের বড় স্টেশন সহ প্রায় 50টি মাছঘাট। ঘাটে আসতে শুরু করেছে ইলিশ সহ নানা জাতের মাছ। এসব ঘাটে 1 কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে প্রায় 3000 টাকায়। অন্যদিকে লক্ষ্মীপুরে 52,000 নিবন্ধিত জেলে রামগতির আলেকজান্ডার থেকে চাঁদপুরের 60 নল পর্যন্ত মেঘনার 100 কিলোমিটার এলাকায় মাছ শিকারে ব্যস্ত সময় পার করছেন। জাটকা সংরক্ষণ ও ইলিশের উৎপাদন বাড়াতে গত 1 মার্চ থেকে 30 এপ্রিল পর্যন্ত ইলিশ সহ সব ধরনের মাছ ধরায় নিষেধাজ্ঞা দেয় সরকার। যথাযথ ধর্মীয় মর্যাদায় পালিত হচ্ছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা। রাঙ্গামাটিতে সকাল 8টায় শহরের বনরূপা কাঁঠালতলী মৈত্রীবিহার থেকে ধর্মীয় শোভাযাত্রা বের হয়। একই সময়ে জেলা পরিষদ প্রাঙ্গণ থেকে রাজবন বিহার পর্যন্ত আরেকটি শোভাযাত্রার আয়োজন করা হয়। এছাড়া বিভিন্ন বিহারে দিনব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে বুদ্ধ পূজা, পঞ্চশীল ও অষ্টশীল গ্রহণ, বুদ্ধ মূর্তিসহ শঙ্খদান এবং ভিক্ষু সংঘের ধর্মদেশনা। খাগড়াছড়িতে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে সকালে দীঘিনালা লারমা স্কোয়ার থেকে মঙ্গল শোভাযাত্রা বের হয়। সকাল 10টায় শুরু হয় ভিক্ষু সংঘের ধর্মদেশনা। এছাড়া বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বিভিন্ন বিহারে ধর্মীয় আলোচনা সভারও আয়োজন করা হয়েছে। খাগড়াছড়ির দীঘিনালায় বেইলি ব্রিজের পাটাতন দেবে যায় 24 ঘন্টা পার হলেও সচল হয়নি যান চলাচল। এতে রাঙ্গামাটির লংগদু ও মেরুং সহ বিভিন্ন এলাকার সাথে খাগড়াছড়ির সরাসরি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। বুধবার রাতে অতিরিক্ত পাথর বোঝায় একটি ট্রাক পার হওয়ার সময় দীঘিনালা লংগদু সড়কের চৌমোহনী এলাকায় এই বেইলি ব্রিজের পাটাতন দেবে যায়। এই ছিল সমগ্র বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে।